নায়েব মশাই, আপনি তো পুরো ঘটনাটা দেখলেন। গোড়া সাহেবদের স্পর্ধা দিন দিন বাড়ছে, কিন্তু কি আর করবো, কারবার তো কোম্পানি বাদরের সঙ্গেই করতে হবে। সে তো বটেই ছোট কর্তা। আমার মতে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ না করাই ভালো। কিন্তু আপনি যে কাজের জন্য রওনা হয়েছিলেন সেটা তো সম্পূর্ণ হলো না। সে কথাটা বৌরানীকে জানানো দরকার, উনি তো অপেক্ষা করে আছেন। হ্যাঁ, নেদা, নেদা। আগে ছোট কর্তা, তোমার বৌরানীকে খবর দাও। নায়েব মশাই, আপনি এক কাজ করুন, কালই বিথারিকায় যাওয়ার আয়োজন করুন। আর দত্ত বাড়িতে? গঙ্গার পাড়ের দত্ত বাড়িতে আপনি একখানা পত্র পাঠান, তাদেরকে লিখে জানান যে তাদের বধূ মাতা আমাদের বাড়িতে সসম্মানে আছে। তারা এই বিষয় নিয়ে কি করতে চান তারা যেন জানান। সেই ভালো, আমি সেই মতো ব্যবস্থা করছি। আমি এখন আসি। আসুন। আচ্ছা, আপনি দত্ত বাড়িতে পত্তর পাঠাবেন কেন? আর আপনি ফিরেই বা এলেন কেন? বিতারিকায় যাবেন না? যেতে আর পারলাম কোথায়, পথে ওই নতুন ইংরেজ অফিসারের সঙ্গে দেখা, যার কথা তোমাকে আগে বলেছিলাম, তার সঙ্গে একচোট হয়ে গেল। অফিসার? কোন অফিসার? ক্যাপ্টেন হার্বি, ফোর্ট উইলিয়ামে নতুন এসেছে। এমনিতে এখানকার গোড়া সাহেবরা একটু উশৃঙ্খল হয়ে উঠেছে, তার উপরে সাহেবা সাহেব তার মাত্রায় জ্ঞান হারিয়েছে। সাহেবরা যা ইচ্ছে তাই করছে, আর তাদেরকে প্রশ্রয় দিচ্ছে ওই ক্যাপ্টেন হার্বি। এমনিতে নিজে অভদ্র, আর তার সঙ্গীগুলো ঠিক তেমনই হয়েছে। সে আর কইতে, টাউন মশাইকে মানে কৃষ্ণকান্ত টাউরের বাবাকে গোড়া সাহেবরা ভয় দেখিয়েছে। ভয় পেয়ে মানুষটা একেবারে অসুস্থ হয়ে পড়েছে। এর কিন্তু একটা প্রতিকার হওয়া দরকার। সে কি? আচ্ছা, তুমি ঠাকুর মশাইয়ের বাড়িতে কবিরাজ মশাইকে পাঠিয়েছো তো? সেজন্যই হয়তো কৃষ্ণকান্ত ঠাকুর আসেননি। বিথারি গায়ে যখন যাওয়া হয়নি তখন না এসে ভালোই করেছেন। কি হলো কি? ঠাকুরপো ফিরে এলে যে? আমি করুণাকে কবর দিতে গেলুম, তুই যাবি? পথে তো হাজারটা বাধা এলো। একজন ইংরেজ সাহেব আমাকে বললো ঘোড়া থেকে নেমে যেতে। তার সামনে নাকি কোনো ভারতীয় ঘোড়ার পিঠে চেপে থাকতে পারে না। কি? আপনাকে এই কথা কইছে? আপনি জান বাজারের মারবাড়ির কর্তা, আপনাকে এত বড় কথা বলে আসপতা দেখালো? রানী শুধু আমাকে বলেন, সকলকেই বলেছে। আমি অবশ্য ঘোড়া থেকে নামিনি। আমি জানি এই নিয়ে জল ঘোলা হবে, হয়তো কারবারে কোপ পড়বে, কিন্তু অপমান সহ্য করার তো একটা সীমা আছে। আমি তো একটা কথা বুঝতে পারছি, আপনারা এখনো কেন চুপ করে আছেন? আমার তো ইচ্ছে করছে নেটেলদেরকে দিয়ে ওদেরকে এখানে বেঁধে নিয়ে আসে, তারপর উচিত শিক্ষা দিই। ও, গোড়া সাহেবদের কথা এখন থাক। তোর মেজাজ থেকে তো আমার বুক কাঁপছে। ঠাকুরপো, তুমি কোনো অটো গাড়ি করতে যেও না, ওদের সঙ্গে তো তোমার কারবার চলে। তা দত্ত বাড়িতে যেতে পেরেছিলে? ও বউকে নিয়ে কোনো কথা হলো? হ্যাঁ, আমি নায়েব মশাইকে পাঠিয়েছিলাম, কিন্তু ওনারা কেউ দেখা করেনি। আমি নায়েব মশাইকে একখানা পত্র লিখতে বলেছি, দেখি পত্রের কি উত্তর আসে। হারবে সাহেব মাথাটা এত গরম করিয়ে দিল যে কোনো কিছু আর হলো না। বোঠান, মথুর আর প্রাণকৃষ্ণকে আজ রাতে খেতে বলেছিলাম। ভেবেছিলাম ভিতারি থেকে ফিরে আসা হবে, সব আলোচনাও হয়ে যাবে, বড় জামাইও থাকবে।
সবকিছু ভেস্তে গেল, কিছুই আর হলো না। আমার কিন্তু ওই গোড়া সাহেবদের অত্যাচার মোটেই ভালো টেকছে নি। একটু একটু করে ওদের অত্যাচারের সীমা ছাড়িয়ে যাবে, আর কিন্তু সামাল দেওয়া যাবে না, আমি কয়ে দিলুম। বউ বউ এইসব কথা না ভেবে মেয়েদের বিয়ে দেওয়ার কথা ভাব, আর বাইরের এসব বড় বড় কাণ্ডে নেই। তোর এত মাথা ব্যথা কেন বল দেখিনি? আমি মাথা ব্যথা করবো না? তুমি এই কথা কইছো কি করে দিদি? আমি যে অন্যায় সহ্য করতে পারিনি, আর তুমি তো খুব ভালো করে জানো দত্ত বাড়ির বউয়ের সাথে ওই সাহেব কি করেছে। বিনা দোষে মেয়েটাকে অন্যের বাড়িতে আশ্রিত হয়ে পড়ে থাকতে হচ্ছে। ওই মুখ পড়া সাহেব বুঝবে ওর কষ্ট খানা। রানী, শান্ত হও, মাথা ঠান্ডা করো। ওই বউকে আমি দত্ত বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। বৌঠান, বলছি একটু মিষ্টির পানা পাঠান তো। গলাটা কেমন শুকিয়ে গেছে, কারো তো আর সেদিকে দেখার মতো অবস্থা নেই, তার মাথায় তো রক্ত উঠে গেছে। আনছি বাবা আনছি, দিদিকে আর কইতে হবে না। আমি বুঝি আপনার সেবা যত্ন করি না? সত্যি ঠাকুরপো, তুমি পারো বটে। এই এক উপায় বউয়ের মাথা ঠান্ডা করার। কি আর করবো বলুন তো বৌঠান, এছাড়া কি আর অন্য কোনো উপায় আছে? তা না হলে হয়তো দেখা যেত সত্যি সত্যি লেটেল পাঠানোর জন্য জেদ করে বসতো। আর আপনি তো রানী জেদখানা জানেন। আর ছোট কুকিও হয়েছে তার মায়ের মতো, কিন্তু ওরা তো বোঝে না যে সব ব্যাপারে মাথা গরম করলে চলে না। মা ঠিকই বলেছেন, লেটেল পাঠিয়ে বেঁধে আনা উচিত ছিল ওই গোড়া সাহেবকে। আমার কি ইচ্ছে হচ্ছে জানো, মাধব দাদার সাথে আমি যাই লেটেল নে। এত সাহস ওই গোড়া সাহেবের, বাবা মশাইকে অপমান করতে ছাড়ে নে। ওকে থামাও মিস দিদি, ছোট কুকির যা মেজাজ হয়েছে তাতে কোন দিন হয়তো কাউকে কিছু না বলে একাই বেরিয়ে পড়বে সাহেব ধরতে, তখন আমি পড়বো বিপদে, কাউকে তো কিছু বলতেও পারবো না। সত্যি ছোট কুকি, তোর মাথায় এমন চিন্তাধারা আসে কোত্থেকে শুনি? শোন, ও সব কাজ কিন্তু আর ভুলেও করতে যাবি না। ওই মহিম শাড়ির মতো কিন্তু আর লাঠি নিয়ে বেরোবি না, বলে দিলুম। ছোট কুকি, তার মানে তুমি নুকিয়ে নুকিয়ে বড়দের আলোচনা শুনছিলে, তাই তো? একদমটা শুনেই চলে যাচ্ছিল, কিন্তু যেই শুনলুম ওই গোড়া সাহেব বাবা মশাইকে অপমান করেছে, তখন আর সামলাতে পারলুম না। পা যেন আটকে গেল। আমার অন্যায় হয়েছে মা। কথা শোনাতে অন্যায় হয়েছে বটে, তবে প্রতিবাদ করার মনটা ভুল নয়। যখন যেখানে অন্যায় দেখবে রুখে দাঁড়াবে, তাতে অন্যায় হয় না। তবে সব কানে নিচে ঝাঁপিয়ে পড়তে যেও না, এতে বিপদ হতে পারে। লক্ষ্মী বোন আমার, তুই কথা দে কোনোদিনও বাড়ির কাউকে না জানিয়ে তুই কিচ্ছুটি করবি না। দেখ, ওখানে যদি সময় মতো মুতুর বাবু না পৌঁছতেন, তাহলে তো আমরা তোকে হারাতুম। বল, ঠগিরা তো তোকে মেরেই দিত। তাই বলছি বোন, রাগের মাথায় এসব কাজ করে বসিস নে। দেখ, আজ বাদে কাল করুণার বিয়ে হবে, আর তারপরে তো বাড়ির সকলে তোর বিয়ে নিয়ে ভাবতে শুরু করে দেবেন। বিয়ে? না না, আমি বিয়ে করবো না। তা তুই কি করবি শুনি? আমি কি করব তা আমি ভেবে নিয়েছি। মেয়েদের লাঠি খেলা শেখাবো, কিভাবে নিজেদের রক্ষে করতে হয় সেই পাঠ দেব, যাতে কোনো মেয়েকে দত্তবাড়ির মেজ বউয়ের মতো অত্যাচারের শিকার না হতে হয়, বুঝলে? শুনলে তো মেস দিদি, শুনলে তো ছোট কুকির কথা?
এই কথাগুলো যদি বড়দিদির কানে যায় কি কুরুক্ষেত্রটা হবে বলো তো? জানি না বাপু, এই ছোট কুকুরকে কে বিয়ে করবে? হ্যাঁ রে, তোর মথুর বাবুকে কেমন লেগেছে রে? আমি তো ভাবছিলুম পানকেষ্ট বাবুর সঙ্গে যদি তোর বিয়ে হয় আর মথুর বাবুর সঙ্গে যদি ছোট কুকির বিয়ে হয় তাহলে কেমন হবে? তোরা দুই বোন এক সংসারে থাকতে পারবি। কি যে বলো না মিস দিদি, এখনো কোনো কথাই হলো না আর তুমি কত কি ভেবে বসলে। বাবা, এত লজ্জা? হ্যাঁ রে, তোর পানকেষ্ট বাবুকে খুব ভালো লেগেছে তাই না? আমার কিন্তু মথুর বাবুকেও খারাপ লাগেনি, বেশ সাহস আছে, রুখে দাঁড়াতে জানে। কিন্তু বড্ড গম্ভীর, কেমন কথা কননে, হাসেন নে। প্রাণকৃষ্ণ বাবুর মতো অত সহজ সরল না। এখানে ভালো জিলিপি পাওয়া যায়, খাবে নাকি? বেশ তো, চলো ওই দিকটা চল। তুলিয়ে নাও, সব কিছু তুলিয়ে নাও। ইহাদের সাথে এই রাতে নিশ্চিত করিতে হইবে। কি হচ্ছে বলো তো? দাঁড়াও তো দেখি। এই দাঁড়াও মতো, সবসময় ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ো না তো। ওখানে গোড়া সাহেবের এই হয়তো কিছু করছে, আর এখন বাজারে প্রায়শই হয়, তোমায় যেতে হবে না। তাহলে তুমি এখানেই থাকো, সবসময় আমি তোমার মতো ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারবো না। দেখো মতো, মতো সবই আমাদের কপাল। আগে আসতো ওই জমিদারের লোকেরা, এখন আর সেই গোড়া সাহেব। আমার ছাগল নিয়ে গেল, আমার ছাগল নিয়ে গেল, আমার ছাগল নিয়ে গেল, আমার ছাগল নিয়ে চলে গেল, আমার ছাগল মথুর, মথুর, মথুর দাঁড়াও, মথুর দাঁড়াও, মথুর। আরে ওরা সাংঘাতিক লোক, ওদের কাছে অস্ত্র শস্ত্র আছে, তোমার কাছে সেটাও নেই। তোমার যদি কিছু হয়ে যায় তখন আমি সকলকে কি জবাব দেবো? দাদা তুমি দেখলে ওদের কাণ্ডখানা, দেখলে তুমি একটা গরিব মানুষকে কি করে ওরা লুটে নিল? কি কেমন কথা? আজ যদি আমরা প্রতিবাদ না করি তাহলে এই গোড়াদের বার দিন দিন বেড়েই যাবে। ওরা হচ্ছে দণ্ডকুণ্ডের কর্তা, ওদের সঙ্গে বিবাদ করা চলে? ছাড়ুন কর্তা, ছাড়ুন। আপনি কাঁদবেন না, আপনি আপনি এটা রাখুন। আপনার যা ক্ষতি হয়েছে আপনি মিটিয়ে নেবেন। আপনি বরং একটা ছাগল কিনে নিন। মথুর, ও তো তোমার পুরো মাসের সম্বল, তুমি দুম করে দিয়ে দিলে, এখন তোমার কি করে চলবে? কি করি বলো দাদা, গরিব মানুষের চোখের জল যে সহ্য করতে পারলুম না। সত্যি মথুর, তোমায় দেখলে বোঝা যায় না যে তোমার হৃদয়খানা কত বড়।
তুমি এতটাই চাপা যে নিজের প্রশংসাও শুনতে চাও না। আমি সত্যি মন থেকে চাই যিনি তোমার স্ত্রী হবেন সে যেন তোমাকে বোঝে। বাকি মাসটা কি করে কাটবে তাই জানি না, তুমি স্ত্রীর কথা তুলছো। তবে এটা বুঝতে পারছি যে বিয়ে করার ইচ্ছেটা তোমার প্রবল জেগেছে, কিন্তু তাই বলে আমাকে শিখণ্ডি খাড়া করার কি আছে বলো তো? সত্যি মথুর, তোমায় না প্রশংসা করাই উচিত না। এখন তুমি আমার দোষারোপ করছো। রেগে যেও না দাদা, রেগে যেও না। সন্ধ্যেবেলায় যান বাজার যাব, আশা করি চিকের আড়ালে তোমার দেবী দর্শন হবে। তোমার সাথে কথা বলাই বৃথা। এসো বাবা, বসো। আগে বলছিলাম, তুমি তো মহিমশাইতে ছিলে না, সেখানে যেসব কাণ্ড ঘটেছে তোমাকে কি বলবো। আর শুধু মহিমশাইতে কেন, মকিমপুরেও তো বিপদ ঘটতে ঘটতে ঘটেনি তোমার শাশুড়ি মায়ের বুদ্ধির জন্য। তবে ঠগীদের একটা গোটা দল ধরা পড়েছে। সেসব বিষয় বাদ দিয়ে বাকি সময়টা বেশ ভালোই কেটেছে। আগে হ্যাঁ, আমি শুনেছি ঠগীদের দল ধরা পড়েছে। সত্যি আপনারা খুব বাঁচা বেঁচে গিয়েছেন। হ্যাঁ বাবা, বলছিলাম তুমি বোধহয় শুনেছো যে বিথারি গায়ের বিশ্বাস পরিবারের 2 ছেলের সঙ্গে আমাদের বেশ ঘনিষ্ঠতা হয়েছে। আর তোমার শাশুড়ি মার ইচ্ছা অনুযায়ী আমার সে জমি করুণার সাথে প্রাণকৃষ্ণের সম্বন্ধ করছি। দেখো বাবা, তুমি এই পরিবারের বড় জামাই, তাই আমি চাই তুমি ওদের সঙ্গে কথা বলো। আমি আজ ওদেরও নিমন্ত্রণ করেছি। আমি বাবা, তুমি এসেছো? আগে থাক বাবা, থাক। সুখী হও বাবা, সুখী হও। সব কুশল তো বাবা? তোমার মা এখন কেমন আছে? তিনি সুস্থ আছেন তো? আগে হ্যাঁ, মা আগের চাইতে এখন অনেকটাই সুস্থ। তিনি এখনো আমাদের উপর রেগে আছেন, তাই না? মা মাথা কি এত সহজে ঠান্ডা হয়? একটু তো অপেক্ষা করতেই হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তবে আপনি এখন এসব নিয়ে ভাববেন না। আমি শুনলাম বাড়িতে নাকি নতুন করে উৎসব লাগতে চলেছে। হ্যাঁ বাবা, তোমাদের বর্ষাতেই তো আছি, তোমরা সব দেখে শুনে নিও। আমার যা মনে হয়েছে আমি জানিয়েছি তোমাদের বাবা মশাইকে। এবার তোমরা যা ভালো মনে করবে তাই হবে। এবার তুমি বসো বাবা, আমি জল খাবার আনতে পাঠাচ্ছি। পদ্মমা। পদ্ম, তুমি চিকের আড়ালে কেন? সামনে আসতে কি হয়েছে? পদ্ম, পদ্ম, আপনি যে কি কাণ্ডি করেননি? কেন? আমি আবার কি করলাম? জামাই এসে মেয়েটা একটু আড়ালে দাঁড়িয়েছিল, এমন ভাবে কেউ লজ্জায় পেলে? কি আশ্চর্য, এতে লজ্জা পাবার কি আছে? জামাই কিছুদিন পরে এসেছে, তাই পদ্ম দেখা করতে এসেছে, আর সেটাই তো স্বাভাবিক। শুধু শুধু চিকের আড়ালে। আরে বাবা, আপনি থাকুন, আপনার বিদেশি নীতি নেই। কি বাবা, এবার তুমি মুখে দাও, তোমার মুখ কানা যে একেবারে শুকিয়ে গেছে। দাসমশাই, এসো বাবা, এসো 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 এসো। তোমাদের অপেক্ষাতেই ছিলাম। ঠিক সময়তেই তাহলে এসছি। হ্যাঁ, আমাদেরও কিছু জুটবে তো? সে কি কথা বাবা, তোমাদের জন্য আয়োজন রয়েছে। না, এবার তোমরা বসো। আপনি একটু এদিকটা দেখুন, আমি খাবার দাবার সব নিয়ে আসছি। বাবা জীবন, আগে আলাপ করিয়ে দিই। এদের কথাই বলছিলাম। এ হলো প্রাণকৃষ্ণ বিশ্বাস, আর ও মথুরামোহন বিশ্বাস। এরা না থাকলে ঠগীদের হাতে প্রাণটাই দিতে হতো। বাবা, আমার বড় জামাই রামচন্দ্র। আজ তোমাদের পিতৃদেবের সঙ্গে সাক্ষাৎ হলো না। বিথারি গায়েই যাচ্ছিলাম, কিন্তু পথে এমন একটা কাণ্ড ঘটলো যে যাওয়ার ইচ্ছেটাই চলে গেল।